কখনো কখনো বিশ্ব রাজনীতির মঞ্চে এমন কিছু ঘটনা ঘটে যা প্রথম দেখায় শুধু একটি কূটনৈতিক সাফল্য মনে হয়, কিন্তু পর্দার আড়ালে যখন একের পর এক নতুন সমীকরণ সামনে আসে তখন সেই ঘটনায় পরিণত হয় এক গভীর রাজনৈতিক রহস্যে। আজ আমরা ঠিক এমনি এক প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছি। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কের ম্যানহাটন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কূটনৈতিক অঙ্গন। আর সেই অঙ্গনেই দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার পর বাংলাদেশের জন্য এসেছে এক বড় অর্জন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। কিন্তু এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ঘুরপাক খেতে শুরু করেছে আরেকটি প্রশ্ন। এটি কি শুধু একটি মর্যাদাপূর্ণ পদ লাভের ঘটনা, নাকি এর আড়ালে চলছে আরও বড় কোনো কূটনৈতিক খেলা? আর সেই খেলায় কি যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচিত আন্তর্জাতিক ব্যক্তিত্ব নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস? বিশ্ব রাজনীতির করিডোরে এখন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে যে জাতিসংঘের আগামী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় বাংলাদেশের এই নতুন অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। অর্থাৎ খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদের নতুন দৌড়। আর এখানে এসে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। কারণ মহাসচিব নির্বাচনের গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রক্রিয়ার একটি বড় অংশ অনুষ্ঠিত হবে সেই সাধারণ পরিষদের অধিবেশনে, যার সভাপতিত্ব করবেন ডক্টর খলিলুর রহমান। বিশ্লেষকদের একাংশ মনে করছেন এটি বাংলাদেশের জন্য কেবল একটি সম্মানজনক অবস্থান নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতে প্রভাব বিস্তারের এক নতুন সুযোগ। এদিকে সম্ভাব্য মহাসচিব প্রার্থীদের তালিকায় বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপ্রধান, কূটনীতিক ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের নাম আলোচিত হলেও অনানুষ্ঠানিক আলোচনায় ভেসে উঠছে আরেকটি নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের বিভিন্ন প্রান্তে তার পরিচিতি শুধুমাত্র একজন অর্থনীতিবিদ হিসেবে নয়, তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, ক্ষুদ্র ঋণ আন্দোলনের পথিকৃৎ, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ব্যবসার ধারণাকে বৈশ্বিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসা একজন ব্যক্তি। দশকের পর দশক ধরে আন্তর্জাতিক নেতৃত্ব, উন্নয়ন এবং মানবিক ইস্যুতে কাজ করার কারণে বিশ্বের বহু নীতি নির্ধারক মহলে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তাই তার নাম নিয়ে আলোচনা হওয়া একেবারেই অসম্ভব কিছু নয়। কিন্তু এখানেই শেষ নয়। আসল প্রশ্ন হলো, বিশ্ব রাজনীতির বাস্তবতা কি তাকে সেই আসনে বসতে দেবে? কারণ জাতিসংঘের মহাসচিব নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে কেবল জনপ্রিয়তা বা আন্তর্জাতিক পরিচিতি যথেষ্ট নয়। এখানে কাজ করে আঞ্চলিক ভারসাম্য, ভূ রাজনৈতিক স্বার্থ, কূটনৈতিক সমঝোতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের অবস্থান। ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বান কি মুন এশিয়ার প্রতিনিধিত্ব করে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৭ সাল থেকে ইউরোপীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন অ্যান্টোনিও গুতেরেস। ফলে অনেক পর্যবেক্ষক মনে করেন এবার আফ্রিকা কিংবা লাতিন আমেরিকা অঞ্চল থেকে কোনো প্রার্থীর সম্ভাবনা বেশি। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় পূর্ব নির্ধারিত নিয়মে হয় না। অনেক সময় শক্তিধর রাষ্ট্রগুলোর সমর্থনই বদলে দেয় পুরো সমীকরণ। নিয়ম অনুযায়ী মহাসচিব নির্বাচনে নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীনের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ৫ দেশের যে কোনো একটি দেশের ভেটো কোনো প্রার্থীর পথ রুদ্ধ করে দিতে পারে। ফলে প্রশ্ন উঠছে, যদি কখনো ডক্টর ইউনূসের নাম আনুষ্ঠানিকভাবে সামনে আসে, তাহলে ওয়াশিংটন, বেইজিং এবং মস্কোর অবস্থান কি হবে? সেখানে শুরু হবে প্রকৃত কূটনৈতিক পরীক্ষা। এদিকে আরেকটি ভিন্ন ধারার বিশ্লেষণও সামনে আসছে। কিছু সমালোচক বলছেন, সাম্প্রতিক ঘটনাগুলোকে আলাদা আলাদা করে দেখলে পুরো চিত্র বোঝা যাবে না। তাদের মতে আন্তর্জাতিক রাজনীতির বড় শক্তিগুলো দীর্ঘমেয়াদে কৌশলের অংশ হিসেবেই বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করে। এই বিশ্লেষকদের দাবি, দক্ষিণ এশিয়া এবং বিশেষ করে বঙ্গোপসাগর অঞ্চল বর্তমানে বৈশ্বিক কৌশলগত প্রতিযোগিতার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানে যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য শক্তিধর রাষ্ট্র নিজেদের প্রভাব বিস্তারে সক্রিয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানও সেই প্রতিযোগিতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে বাংলাদেশের যে কোনো বড় আন্তর্জাতিক সাফল্যকে তারা শুধু সম্মানের বিষয় হিসেবে নয়, বৃহত্তর ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেও দেখার আহ্বান জানাচ্ছেন। অবশ্য অন্য একটি মতও রয়েছে। অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মনে করেন বাংলাদেশের কূটনৈতিক সাফল্যকে শুধুমাত্র কোনো পরাশক্তির পরিকল্পনার ফল হিসেবে দেখাটা বাস্তবসম্মত নয়। তাদের মতে দীর্ঘদিন ধরে শান্তিরক্ষা মিশনে অবদান, জলবায়ু কূটনীতি, উন্নয়ন সহযোগিতা এবং বহুপাক্ষিক ফোরামে সক্রিয় ভূমিকার ফলেই বাংলাদেশ আজকের অবস্থানে পৌঁছেছে। এই অর্জনকে দেশের কূটনৈতিক সক্ষমতার স্বীকৃতি হিসেবেও দেখা উচিত। তবে বিতর্ক যাই হোক,
একটি বিষয় স্পষ্ট, আগামী কয়েক বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। একদিকে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বৃদ্ধির সুযোগ, অন্যদিকে পরাশক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যে নিজেদের স্বার্থ রক্ষা করার চ্যালেঞ্জ। ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন কি নতুন বার্তা দেবে? মহাসচিব নির্বাচন ঘিরে কি নতুন ধরনের সমীকরণ তৈরি হবে? আর ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম কি শেষ পর্যন্ত আলোচনার গণ্ডি পেরিয়ে বাস্তব প্রতিযোগিতায় পৌঁছাবে? এই প্রশ্নগুলোর উত্তর আজ কারো কাছে নেই, কিন্তু এটুকু নিশ্চিত, আগামী মাসগুলোতে জাতিসংঘের করিডোরে যা ঘটবে তার প্রভাব শুধু নিউ ইয়র্কে সীমাবদ্ধ থাকবে না। তার প্রতিধ্বনি শোনা যাবে ঢাকা, ওয়াশিংটন, বেইজিং, মস্কো থেকে শুরু করে বিশ্বের বহু রাজধানীতে। কারণ বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কখন কোন চাল ইতিহাস বদলে দেয় তা আগে থেকে কেউ বলতে পারে না। আর সেই কারণেই এখন সবার নজর নিউ ইয়র্কে, সবার নজর জাতিসংঘে, আর সবার নজর বাংলাদেশের নতুন কূটনৈতিক অধ্যায়ের দিকে।